আবার ফিরে এসেছি। আজকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের উপরে কিছু কথা বলবো। এর দু চারটা ছোট পার্ট আছে যেগুলোর একটু জটিল ম্যাথ আছে। আমরা খুব বেশি সময় সেটার উপরে নেব না, একটু সিম্পলিসিটির মধ্যে থাকার চেষ্টা করব। কেমন? তো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে আমাদের ফোকাসটা কোথায়? আমরা প্রথমে একটু বলি নেটওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি। ওয়ার্কিং ক্যাপিটাল অনেক সময় শব্দ বা ফ্রেজটা ব্যবহার করা হয়, তখন আমরা জাস্ট কারেন্ট অ্যাসেট গুলোর কথা বলি, যেটা স্পন্টেনিয়াস টু সেলস। আর এটা যদি আমরা নেট করি মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস, তখন এটাকে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলবো। এই ওয়ার্কিং ক্যাপিটাল ব্যাপারটা আসলে ওয়ার্কিং ক্যাপিটাল কেন কথাটা আসলো অনেক আগে, যখন আপনারা অনেকে ছোটবেলা হয়তো দেখেছেন হয়তো যে একটা ভ্যান নিয়ে বাসার সামনে দিয়ে চলে যাচ্ছে সব তরি তরকারি বা যে জিনিস বিক্রি করবে সেটা ভ্যানের উপরে রেখে। ভ্যানটা হচ্ছে আপনার ফিক্সড ক্যাপিটাল, ফ্যাক্টরিটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। আর ভ্যানের উপরে যে জিনিসটা প্রত্যেক দিন কিনতে হয়, প্রত্যেক দিন পারলে বিক্রি করে দিতে পারলে ভালো, সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো আমাদের কোম্পানিতে যদি একটা ফ্যাক্টরি থাকে, তাহলে আমাদের যে র মেটেরিয়ালটা কেনা লাগে, প্রসেস করতে যা যা করতে হয়, প্যাকেজিং করে তারপরে এটা রেডি করা, সেলের জন্য রেডি করা, এটা সবটাই ওয়ার্কিং ক্যাপিটালের অংশ। এটা কিন্তু ফ্রি হয় না, এর জন্য আপনার খরচ করতে হয়, এবং খরচটা একদম পরিষ্কার না বলে এটা কিন্তু একটু খেয়াল করে একটু অ্যাটেনশন দিয়ে বুঝে নিতে হবে। কেমন? আমাদের পারপাসটা কি এখানে? আমাদের এফিসিয়েন্সিটা কিসে থেকে আসবে? আমরা যদি আননেসেসারি ইনভেন্টরি ফ্যাক্টরিতে না রাখি, তার সেটা হবে মোর এফিশিয়েন্ট। ঠিক একইভাবে যে ক্যাশ রাখার দরকার নেই, ক্যাশ হচ্ছে নন আর্নিং অ্যাসেট, আপনি ক্যাশে ধরে রাখবেন না, এটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে কিছু বেনিফিট আসতে পারে। এটা থেকে যে প্রচুর পরিমাণে আপনি লাভ বাড়াতে পারবেন সেরকম নয়, কিন্তু প্রয়োজনে লিকুইড টাকা যখন না থাকে তখন কিন্তু বিজনেস চালানো, অপারেশন চালানো খুব কঠিন হয়ে যায়। ফলে এই জিনিসটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা অবজেক্টিভ যেটা হবে যে সব সময় আপনি অপটিমাল ক্যাশটা রাখবেন, আপনি ক্যাশ শূন্য হয়ে যাবেন না কখনো। আপনার লিকুইডিটি থাকতে হবে, আপনার সব পেমেন্ট অব্লিগেশন আপনাকে মিট করতে হবে। আমরা প্রায়ই জিনিসটাকে একটা ক্যাশ কনভার্সন সাইকেলে এক্সপ্রেস করি। ক্যাশ কনভার্সন সাইকেলটার তিনটে পার্ট আছে। একটু যদি মনে করেন যে একটা বিজনেস সবে আমি শুরু করব, আমার কত টাকা লাগবে সেটা জিজ্ঞেস করার আগে আমি একটু কত দিন লাগবে সেরকম একটা প্রশ্ন করার প্রয়োজন বোধ করতে পারি। একটা হচ্ছে ইনভেন্টরি কনভার্সন সাইকেল। আমি ইনভেন্টরি কিনবো, সেটা আমার ফ্যাক্টরিতে আসবে, সেটা আমি প্রসেসিং এ দেব, তারপরে বিক্রি করার মতো একটা জিনিস আমার প্রসেস থেকে বের হয়ে আসবে। এটা করতে হয়তো আমার 45 দিন লাগে অন দি অ্যাভারেজ। এই 45 দিন যখন শেষ হয়ে গেল, প্যাকেজ সব শেষ, এটা যাবে বায়ারের কাছে। তো ওই প্রসেস থেকে বায়ার যখন এটা কিনলো, তারপরে বায়ারের টাকা আমার কোম্পানির হাতে আসা, ব্যাংকে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলি রিসিভেবল কনভার্সন পিরিয়ড। তো এই দুটো নাম্বার আপনি যোগ করলে আপনি পাচ্ছেন যে ক্যাশ কনভার্সন সাইকেল, যেটা বর্তমান থেকে প্রোডাকশন হয়ে সেল হয়ে টাকাটা আপনার কোম্পানিতে আসে। যতদিন না আসে ততদিন তো আপনার ফ্যাক্টরি চলতে হবে, যে টাকাটা প্রয়োজন সেটাই হবে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। নর্মালি
যে র মেটেরিয়ালটা কিনি সেটা আমাদের সাথে সাথে টাকা দিতে হয় না, সেটা আমরা যদি 1 মাস পরে দেই তাহলে আপনার যে টোটাল ক্যাশ কনভার্সন সাইকেল যেটা হলো সেটা কমে আসবে। এই ক্যাশ কনভার্সন সাইকেল এটার উপরে হয়তো একটু নজর রাখার দরকার, আমাদের দেশে আমরা রাখি কিনা, কিন্তু আমাদের দেশে এটা খুব কমন হয়ে গেছে যে অনেক বিজনেসে আপনি জিনিস পাঠালেন কিন্তু আপনার টাকা পেতে অনেক সময় লাগে। টাকা পেতে যত দেরি হয় এটা যদি বাড়তে থাকে তাহলে বুঝবেন যে আপনার সেই ট্রেডিং পার্টনারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো না, আপনার টাকা কিন্তু আটকে যেতে পারে, ফলে একটু নজর রাখার ব্যাপার আছে। আমরা ক্যালকুলেশনটা অনেকটা এইরকম করি, এখানে দেখেন যে বাঁ দিকে আছে এটাকে বলছি আমরা ইনভেন্টরি কনভার্সন সাইকেল। এখানে একটা টাইম যদি দেন, এটা দিয়েছি যে 63 ডেজ, তারপরে আমি এটা তুলে দেই আমার বায়ারের হাতে, বায়ার 66 দিন নেয়। তাহলে সেই 66 দিনের মধ্যে যদি টাকা পেয়ে যান তাহলে কিন্তু বেশ ভালো অবস্থাতেই আছেন। আমাদের এই ব্যবহারটাই আমাদের খারাপ হয়ে গেছে যে আমরা জিনিস কিনি কিন্তু এই যে পাওনাটা এটা আমরা সহজে শোধ করি না, অনেক দিন সময় লেগে যায়। ফলে যে আপনাকে র মেটেরিয়াল দিয়েছে আপনি আসলে তার টাকা দিয়ে বিজনেস করছেন এবং সে হয়তো যেহেতু আপনি টাকা দিচ্ছেন না বিজনেস চালাতে পারছে না। যাই হোক, এটা হচ্ছে আপনার এই দুটো নাম্বার যোগ করলে আমি পাচ্ছি 129 days, 63 and 66। এত দিনের টাকা কিন্তু আপনার রাখতে হবে, সেটাকেই আমরা বলবো যে রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল। সাইকেলটা কমপ্লিট করতে আমি জানি যে আমার হয়তো 30 দিন সময় আমি অপেক্ষা করতে পারি আমার যে আমাকে সাপ্লাই দিয়েছে তাকে টাকা দেওয়ার জন্য, সেটা আমি তাহলে বিয়োগ দিতে পারি। আমার নেট ওয়ার্কিং নেট কনভার্সন সাইকেল, নেট ট্রেডিং সাইকেল যেটাই বলেন সেটা হবে ইনভেন্টরি কনভার্সন প্লাস রিসিভেবল কনভার্সন প্লাস মাইনাস আসলে পেমেন্ট কনভার্সন। এইখানে আছে এটা 99 ডেজ। তো 99 ডেজে যে টাকা লাগে, প্রত্যেক দিনের অ্যাভারেজ যে টাকা লাগে, 99 ডেজের ক্যাপিটাল আপনার থাকা লাগবে। এটা যদি আপনি ব্যাংক থেকে নেন তাহলে ব্যাংক যে ইন্টারেস্ট চার্জ করবে 99 ডেজের জন্য সেটা আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট কস্ট। এটা যে ব্যাংক থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার কোম্পানির নিজের যদি সারপ্লাস টাকাও থাকে আপনার এটা আটকে রাখতে হবে, ফলে আপনি ইন্টারেস্ট হারাচ্ছেন। ইন্টারেস্ট যেটা ব্যাংকে থাকলে ব্যাংক আপনাকে দিত। তো আমাদের গোল নর্মালি ম্যানেজমেন্টে যে এই ক্যাশ কনভার্সন সাইকেলটা কম হওয়া ভালো। তা আমরা দেখতে পাচ্ছি ইদানিং ট্রেন্ডটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেলটা খুব বেড়ে যাচ্ছে এবং একটা ক্রেডিট ক্লেম করার মতো অবস্থা যে ম্যানেজাররা বলে যে কাস্টমারকে ঘোরাতে পারলে ভালো, যে সাপ্লাই দিয়েছে তাকে যদি আর একটু দেরি করে টাকাটা দিতে পারি তাহলে আমার লাভ, কিন্তু তার তো ক্ষতি এবং তার ক্ষতিটা কিন্তু দেশেরও ক্ষতি। এই জিনিসটা একটু বোঝা দরকার লোকজনের। তো যাই হোক, প্রশ্নটা তখন তাহলে কিভাবে আমরা এই ক্যাশ কনভার্সনটা কুইক করতে পারি, এটা কমিয়ে আনতে পারি। কতগুলো চয়েস আছে কিন্তু এগুলো একটু পুরোনো দিনের চয়েসের কথা বলতে পারেন। আজকাল ফিনটেক সিস্টেমের জন্য বা টেকনোলজির জন্য আগে যত সময় লাগার কথা ছিল এখন কিন্তু তত লাগার কথা নয়, কিন্তু আমাদের দেশে সময়টা বরং আরো বেড়ে যাচ্ছে এবং সেটা বেসিক্যালি কার লেভারেজ বেশি, কার গায়ের জোর বেশি। এই গায়ের জোরের জিনিসটা তো আমরা গত কয়েক বছর ধরে দেখছি এবং জিনিসটা দেশের জন্য ভালো নয়। তো যাই হোক, অনেক সময় যেটা হতে পারে যে আমরা হয়তো আমাদের প্রোডাকশন সিস্টেমের টেকনোলজি যদি ইউজ করি তাহলে তাড়াতাড়ি হয়তো আমরা জিনিসটা র মেটেরিয়াল প্রসেসে দিয়ে শেষ পর্যন্ত যেতে
প্যাকেজ করতে হয়তো আমরা সময় কিছু বাঁচাতে পারবো। সময় বাঁচানো মানে আপনার কস্ট অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা কিন্তু কমে যাবে। এই রিসিভেবল কালেকশন নিয়েই সবচেয়ে বেশি প্রবলেম আমাদের দেশে। সহজে লোকে জিনিস কিনে আপনাকে টাকা দিতে চায় না। আমার এক বন্ধু হয়তো অত ক্লোজ না, হয়তো পরিচিত ব্যক্তি বলতে পারি, যিনি একটা বড় বিজনেস চালান। উনি আমাকে বলেছিলেন যে একটা সময় ছিল যখন তারা প্রথম বিজনেস করতেন, কি হতো, তারা এসে আপনার ফ্যাক্টরিতে আগে থেকে টাকা দিয়ে যে বলতো যে প্রথম শিপমেন্টটা আমাকে করবেন। এখন হয়তো সে আগে টাকা দেওয়াটা নেই, কিছুদিন পরে এটা হলো যে এসে নিয়ে যায়, তারপরে হলো যে আমরা পাঠিয়ে দেই 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেব, 2 মাসের মধ্যে টাকা দিয়ে দেব। এখন হয়েছে এই রকম অবস্থা যে জিনিস প্রোডাকশন হয়ে গেছে, আপনার কাছে এত জিনিস আছে বা আপনার লেভারেজ এত বেড়েছে যে আপনি বলেন যে রেখে যান, বিক্রি হলে দেব, এবং সে বিক্রি হলেও তাহলে তারা দেন না। ফলে এই রিসিভেবল কনভার্সনটা আমাদের দেশে কিন্তু অনেক বেড়ে গেছে, এবং এটা সারা দেশের জন্য ক্ষতিকর। কারণ একটা কোম্পানির যদি প্রোডাকশন প্রসেসটা ডিলেড হয় বা বন্ধ হয়ে থাকে টাকার অভাবে, বহু লোকের ক্ষতি হয়, কর্মচারী বেতন পায় না, জিনিসের দাম তো সবসময় বাড়ে, সময় মতো জিনিস কেনা যায় না। তো এগুলো একটু মাথায় রাখার ব্যাপার। আর শেষটা হচ্ছে যে যেটা আমি বেশি সময় পাই ডিলে পেয়ে, এবং যদি একটু দেরি করে পাই, আমি যখন চাই তখন তাড়াতাড়ি চাই, কিন্তু যখন দেব তখন দেরি করে দেব, এটা খুব একটা ভালো এথিক্যাল চিন্তা নয়। এখানে আসলে হাত দেওয়া উচিত না। আপনার নর্মাল যে কন্ট্রাকচুয়াল বা এগ্রিমেন্ট যেটা আছে সেই সময়ের মধ্যে টাকাটা দিয়ে দেওয়া উচিত। টাকাটা যদি না দেন সেই সময়ের মধ্যে, আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের একটা মেসেজ দিচ্ছেন সবাইকে, এবং আপনার সাপ্লায়াররা হয়তো অন্য এক জায়গায় তার কোয়ালিটি সাপ্লাইটা আগে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে প্রেফার্ড কাস্টমার মনে না করে। পরের স্লাইডে বেনিফিট সম্পর্কে একটু আইডিয়া দেওয়া হচ্ছে। এটা হচ্ছে যে আপনি যদি ক্যাশ কনভার্সন সাইকেলটা কমিয়ে আনতে পারেন, এই পার্টিকুলার এক্সাম্পলে আপনি যদি এটা লেটস সে 30 দিন কমিয়ে আনতে পারেন, তাহলে আপনার কি পরিমাণ সেভিং হতে পারে সেটা আমরা অপরচুনিটি কস্ট দিয়ে হিসাব করি। এই পার্টিকুলার এক্সাম্পলে আপনার আগে একটা ফিগার মতো দেখিয়েছে, সেখানে ছিল 129 ডেজ ডিউ, সেটা আপনি যদি 30 দিন পরে দেন তাহলে আপনার নেট কনভার্সন সাইকেল হচ্ছে 99 ডেজ। 99 ডেজে আপনার কস্ট কত? 99 ডেজ আপনার যদি 9,90,00,000 টাকা আটকে রাখতে হয় 15%-এ, তাহলে আপনার বছরে আপনি ইন্টারেস্ট দিচ্ছেন 1,48,50,000। এটা যদি 30 দিন আপনি কমাতে পারেন, তাহলে তো কি পরিমাণ টাকা আপনি বাঁচাচ্ছেন। 30 দিন কমাতে পারলে যেটা ছিল 9.9 crore, এখন আপনার টাকা আটকে থাকবে 6.9 crore। আপনার কস্ট সেভিং 3 কোটি টাকা বেঁচে যাচ্ছে, মানে কস্ট 3 কোটি টাকা, হোল্ডিং কমে যাচ্ছে, ফলে আপনার বাৎসরিক খরচ 45 লক্ষ টাকা কমে যাবে। তো এখান থেকে আমরা দেখলাম বেসিক বেনিফিট কস্ট ক্যাশ কনভার্সন সাইকেল। আপাতত এখানে একটা ব্রেক নেব, এরপরে আমরা একটু ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট পলিসি নিয়ে কথা বলবো। সেখানে আমরা কটা চার্ট নিয়ে একটু ডিসকাস করব, এবং হয়তো এক্সেলে সামান্য ছোট একটা ক্যালকুলেশন আপনাদের দেখাবো। আপাতত এখানে এই ডিসকাশনটা থামাচ্ছি। থ্যাংক ইউ।